কাল আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। বউকে নিয়ে ইনফিনিটিতে এলাম। বউ ঘুরে ঘুরে আমাদের জন্য ম্যাচিং শাড়ি আর পাঞ্জাবি দেখছে। বউয়ের এই ব্যাপারটা আমার বরাবরই ভালো লাগে। কোনো অকেশন হলেই সে ম্যাচিং ড্রেস কিনবে। বেশ রোমান্টিকও বটে। সে মিলিয়ে দেখছে পোশাক আর আমি চারপাশের মানুষ দেখছিলাম। হঠাৎ একটা মুখে চোখ আটকে গেল। এক সময়ের সবচেয়ে প্রিয় মুখ এভাবে সামনে আসবে ভাবিনি। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে? সে হঠাৎ চমকে গেল, কিন্তু সাথে সাথে নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, দেখতেই তো পাচ্ছ, সেলস গার্লের কাজ করছি। তোমার তো খুব ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছিল। জামাই কোথায়? ডিভোর্স হয়ে গেছে। মানে? কেন? কি হয়েছিল? সে আগে বিয়ে করেছিল। আগের বউ জানার পর মামলা করে দেয়। আমি বেকার ছিলাম, সেই জন্য তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিল না। আর কিনা বিবাহিত একটা ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দিলেন। বুকের চাপা কষ্টটা মনে হলো হালকা হচ্ছে। হাসিও পাচ্ছে, হায় রে ভাগ্য। বললাম, অন্য কোনো জব পেলে না এখানে? অন্যদিকে তাকিয়ে সে উত্তর দিল, স্কুলে তোমার সাথে প্রেম করে লেখাপড়াটা ঠিকমতো করা হয়নি। ভালো জব পাবো কিভাবে বলো? তখনই মাহি মানে আমার স্ত্রী ডাক দিল। তার ম্যাচিং শাড়ি আর পাঞ্জাবি পাওয়া গেছে। ক্যাশ কাউন্টারে গিয়ে বিল দিতে হবে। জ্যোতির মুখের দিকে তাকিয়ে বললাম, চলি, ভালো থেকো। তখনই লক্ষ্য করলাম জ্যোতির চোখের নিচটা খুব কালো হয়ে যাচ্ছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। রিকশায় বউয়ের সাথে তেমন কথা হলো না। বউ বুঝতে পারলো আমার কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা সে ধরতে পারল না। জ্যোতির কথা বউকে কখনো বলিনি। কি দরকার? জ্যোতি আমার জীবনে একটা ব্যর্থতার গল্প। প্রচণ্ড ভালোবাসতাম মেয়েটাকে। ক্লাস 8-এ থাকতে তার সাথে সম্পর্ক হয়। লুকিয়ে চিঠি দেওয়া হতো। সারা রাত বসে সেই চিঠি লিখতাম। একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। ঝুম বৃষ্টি। আমি আর জ্যোতি ভিজে চুপচুপে হয়ে একটা পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছিলাম। এখনো জীবনের সবচেয়ে ভালো লাগা স্মৃতি সেই বৃষ্টি ভেজা দিনটাই। জ্যোতির সাথে আমার। বউকে ভালোবাসি। মাহি অনেক ম্যাচিউর, আমাকে খুব বোঝে। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমাকে সুখে রাখতে। আর আমিও। আমাদের একজনের সুখের মধ্যেই তো আরেকজনের সুখ। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আজ জ্যোতিকে দেখার পর থেকে মনে হচ্ছে, আমি কি আসলেই সুখী, নাকি সুখের একটা মেকি মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছি? আমার সুখ কি মাহির কাছে নাকি জ্যোতির কাছে ছিল বুঝতেই পারছি না। বাসায় কখন পৌঁছে গেলাম বলতে পারবো না। মাহি এটা সেটা কি যেন বলে যাচ্ছে, কিছুই আমার মাথায় ঢুকছে না। কিসের একটা ঘোরের মধ্যে আছি। কেন যেন একটা কষ্ট, টুকরো টুকরো অতীতগুলো চোখের সামনে ভেসে উঠছে। গোসলে গেলাম। গেলাম বললে ভুল হবে। মাহি এক প্রকার ঠেলে পাঠালো। শাওয়ারের নিচে দাঁড়িয়ে মনে পড়ে গেল জ্যোতির কান্না। তার বিয়ের আগের দিন আমাদের বাড়ির পেছন দিকটা একটা ঝাড় আছে, সেখানে এসেছিল, তাও আবার রাতে। অন্য সময় হলে ভূতের ভয়ে এখানে আমরা দাঁড়াতেই পারতাম না, কিন্তু সেদিন সেখান থেকে ফিরতেই চাইছিলাম না। জ্যোতিকে শেষবারের মতো বুকে জড়িয়ে রেখেছিলাম। মেয়েটার নাকের পানি আর চোখের পানিতে শার্ট ভিজে গেল, গলা বসে গেল। ও যখন চলে যাচ্ছিল, বুকের ভিতরটা একদম শূন্য হয়ে গেল। আর কাউকে এই বুকে জায়গা দেওয়া সম্ভব হয়নি, আজও না। মাহি আছে আমার দায়িত্ববোধে, আমার অধিকারে। বুকের বাঁ পাশটা তাকে দিতে পারেনি। চোখের পানিতে জ্যোতি আগেই সেটা ভিজিয়ে রেখেছে। জ্যোতির বিয়ের পর প্রচণ্ড ক্ষোভ ছিল ওর বাবার প্রতি। আমার মা বাবাকে বুঝিয়ে ওদের বাড়ি পাঠিয়েছিলাম, কিন্তু জ্যোতির বাবা অপমান করেছিল আমার বাবা মাকে। দোষ আমার। আমি অযোগ্য, আমি বেকার। কয়টা মাস যে কিভাবে কেটেছে, খাওয়া আর ঘুম তো ছেড়েই দিয়েছিলাম। মা দিনরাত সেজদায় বসে কাঁদত। একদিন দেখি জ্যোতি তাদের বাড়ি এসেছে। বাহ, কি সুন্দর, বউ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার চোখে আমার মতো কান্না নেই। আমাকে দেখে জিজ্ঞেস করোই, কেমন আছো? এত শুকিয়ে গেছো কেন? নিজের খেয়াল রেখো। সেদিন থেকেই ঘুরে দাঁড়াতে চেষ্টা করলাম, পড়ালেখায় মন দিলাম। তারপর তো আজ এখানে, একজন প্রতিষ্ঠিত সরকারি কর্মকর্তা। গোসল থেকে বের হলে মাহি বলল, তোমার চোখ এত লাল কেন? আমি বললাম, বেশি সময় শাওয়ারের নিচে ছিলাম তাই হয়তো। মাহি ভাত বেড়ে দিল। খেয়ে শুয়ে পড়লাম। ঘুমাতে দেরি হলো না।
সকালে উঠে দেখি প্রচণ্ড মাথা ব্যথা। মাহি নাস্তা দিল, খেতেই ইচ্ছে হলো না। তারপর মাহি এক কাপ চা দিল, আমার পাশে এসে বসলো। চায়ের চুমুক দেওয়ার সাথে সাথে মাহির দিকে তাকিয়ে দেখি ওর চোখ ফোলা। আমি জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? মাহি বলল, কাল থেকে তুমি খুব আপসেট হয়ে আছো। কেন? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ঘুমের মধ্যেও গোংরানি করছিলে, তাই আমার আর ঘুম হয়নি, তোমাকে জেগে দেখছিলাম। আমার নিঃশ্বাসটা ভারী হয়ে এলো। চায়ের কাপটা রেখে মাহিকে বুকের কাছে টেনে নিলাম। মাহি শুনতে পাচ্ছে আমার হার্টবিটটা। না, সেখানে ওর নাম ছাড়া আর কারো নাম থাকতে পারে না।